আধুনিক চীনের অবিসংবাদিত নেতা মাও সেতুংয়ের একটা কথা আছে, এভরি প্রাইভেসি ইজ এ কনস্পিরেসি। মানে প্রতিটা গোপনীয়তাই হচ্ছে একটা ষড়যন্ত্র। তো 2012 সালের আগ পর্যন্ত এই ডেস্টিনি গ্রুপের সব কিছুতেই ছিল একটা কনস্পিরেসি। কবে কোথায় কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে কোনো ট্রান্সপারেন্ট অ্যাক্টিভিটিস ছিল না, এবং বিনিয়োগকারী হিসেবে বা প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার হিসেবে ইন ডিটেল কোনো বিষয়ই কিন্তু বিনিয়োগকারী হিসেবে আমরা জানতাম না। তবে আশার বিষয় হলো 2020 সালের যে তলবি সভাটা আমাদের হলো, এই তলবি সভা এবং এই তলবি সভা পরবর্তী অ্যাক্টিভিটিসের সব কিছু এখন ট্রান্সপারেন্ট এবং বিনিয়োগকারী হিসেবে আমাদের কাছে স্পষ্ট। কথাটা বললাম এই জন্য যে আজকের আলোচনার শুরুটা করব আমাদের ডেস্টিনি গ্রুপের গুরুত্বপূর্ণ দুটো আপডেট দিয়ে। নাম্বার 1 আপডেট, আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকে ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স পুনরায় নবায়ন করা হয়েছে। এটা অবশ্য নতুন ঘটনা না। 2020 সালের তলবি সভা যখন হলো, তলবি সভার পর কিন্তু ডেস্টিনি ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়েছিল এবং ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু ওপেন করা হয়েছিল। কিন্তু ওই সময় এই কার্যক্রমকে নস্যাৎ করে দেওয়ার জন্য বৈশাখী টিভিকে অপব্যবহারের মাধ্যমে সমগ্র কার্যক্রমকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল এবং বৈশাখী টিভির অপব্যবহার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ওই ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছিল। এটা আপনারা জানেন। তো পরবর্তীতে এই যে বছরের শুরুর দিকে পুনরায় ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স কিন্তু নবায়ন করা হয়েছিল এবং এটার এই যে মেয়াদ ছিল গত অর্থ বছর পর্যন্ত, মানে 30 জুন 2024 পর্যন্ত, যদি আমি ভুল করে না থাকি। তো আজকে আমাদের এই রানিং ফিসক্যাল ইয়ারের জন্য আমরা এই আমাদের ট্রেড লাইসেন্স, যেটা ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স, সেটা আমাদের শীর্ষ কর্তৃপক্ষ এটা নবায়ন করতে পেরেছেন। এই যে রানিং ফিসক্যাল ইয়ার 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত, তার মানে 2024-2025 অর্থ বছরের যে ট্রেড লাইসেন্স অলরেডি নবায়ন হয়ে গেছে ডেস্টিনি 2000 লিমিটেডের। এটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন কল্যাণে আপনারা জানতে পেরেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জন্য। আর দ্বিতীয় আপডেট যেটা গতকালকে আপনারা দেখেছেন, আমাদের এই মুহূর্তে অত্যন্ত কোর অ্যাক্টিভিটিস এবং একটা প্রাইম রোল প্লে করছেন যিনি জনাব আশরাফুল আমিন। উনি গতকালকে ডেস্টিনি মাল্টিপারপাসের আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন, আপনারা নিশ্চয়ই জেনেছেন। এই হলো দুটো গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটো বিষয় নিয়ে আজকের মূল আলোচনা। তো আসেন ডেস্টিনি মাল্টিপারপাসের আলোচনার আগে ডেস্টিনি 2000 লিমিটেডের যে ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্সের নবায়নটা আসলে এতদিন কেন করা হয়নি আর এখন করা হলো কিভাবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা সামারি এখন আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান ডেস্টিনির যেই ট্রেড লাইসেন্সটা, এটা আপনারা দেখবেন এখানে লেখা আছে প্রতিষ্ঠানের নাম ডেস্টিনি 2000 লিমিটেড, প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেন কিসলু, মানে জাকির হোসেন কিসলু তো ওনার ডাক নাম। তাহলে এখন দেখেন স্টেট অর্গানোগ্রাম, এতদিন ডেস্টিনি 2000 লিমিটেডের মালিক হিসেবে কাকে চিনত? রফিকুল আমিনকে। কিন্তু স্টেট অর্গানোগ্রাম অথবা রাষ্ট্রের যে কোনো দপ্তরে ডেস্টিনি 2000 লিমিটেডের কাগজে কলমের মালিকানা এখন কার কাছে? এই যে জনাব জাকির হোসেন কিসলু, ওনার কাছে।
এই জিনিসটা যেন না ঘটে, এই কারণেই গত 1 যুগ ডেস্টিনি ট্রেড লাইসেন্স নবায়ন করা হয় নাই। রফিকুল আমিন এটা করতে দেন নাই। কেন? কারণ উনি তো মামলার আসামি, উনি তো কনভিক্টেড প্রিজনার, তো ওনার নামে তো ট্রেড লাইসেন্স নবায়ন হবে না। তাইলে ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে কি করতে হবে? যার নামে মামলা নেই এরকম কোনো শেয়ার হোল্ডারকে দিয়েই তো ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। তো ওইটা করতে গেলে রাষ্ট্রীয় দপ্তরে ডেস্টিনির মালিকানা তো আরেকজনের নামে মানে লেখা থাকবে। এই জিনিসটা যেন না হয়, এই কারণেই গত 1 যুগ এই ট্রেড লাইসেন্সটা রফিকুল আমিন নবায়ন করেননি। যদিও সুযোগ এবং অর্থ দুটোই ছিল, কিন্তু ওইটা করলে যে ওই যে প্রতিষ্ঠানের মালিক এই জায়গায় ওনার নাম না থেকে আরেকজনের নাম দিতে হবে, দ্যাটস ইট। এই জন্য এটা উনি করেননি। এনিওয়ে, তো 2020 সালে যখন তলবি সভা হলো এবং তলবি সভার পর এই যে একটা ফরম্যাট দাঁড়িয়ে গেল, তখন এই ট্রেড লাইসেন্সটাকে নবায়ন করতে যেয়ে এই যে ভদ্রলোক জনাব জাকির হোসেন কিসলু, ওনাদের কি কি বেগ পেতে হয়েছে দেখেন। ট্রেড লাইসেন্স আপনি যখন নবায়ন করবেন, যে ঠিকানা দিবেন ওই হোল্ডিং ট্যাক্স একদম লাস্ট ফিসক্যাল ইয়ার পর্যন্ত ক্লিয়ার থাকতে হবে। তো ওনারা যখন ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলেন, এই 12, 13, 14, 15 এই টোটাল 10-11 ফিসক্যাল ইয়ারের টোটাল হোল্ডিং ট্যাক্স কিন্তু ছিল না, দেয়া ছিল না, পরিশোধ করা ছিল না। যার কারণে একটা উল্লেখযোগ্য টাকা জমে গেছিল, প্রায় 14-15 অনেক লাখ টাকার মতো। তো ওই হোল্ডিং ট্যাক্স এগুলো ক্লিয়ার করার জন্যই কিন্তু একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে, আর বাকি ট্রেড লাইসেন্সের খরচের অ্যাভারেজ যা খরচ সেটা দিতে হয়েছে। এই কথাটাই একটা পিএইচডি কনফারেন্সে জনাব জাকির হোসেন কিসলু বলেছিলেন। কিন্তু ওইটাকেই কোট করে এমনভাবে ওনাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল তখন, যে মোটা অঙ্কের টাকা দিয়ে নাকি অবৈধভাবে নাকি ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়েছে। মনে আছে আপনাদের? এই কথাটা কিন্তু তখন ওই বৈশাখীতে প্রচার করেছিল রফিকুল আমিন এবং ওনার দালাল গোষ্ঠী। পরবর্তীতে কি হয়? ওই ট্রেড লাইসেন্সটা বাতিল হয় এবং দীর্ঘ একটা সময় পর্যন্ত একটা জটিলতার ভিতরে প্রতিষ্ঠানটা যাচ্ছিল। দেন এই বছরের শুরুতে পুনরায় আবার ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স কিন্তু জনাব জাকির হোসেন কিসলু ওনার নামে নবায়ন হয় এই অর্থ বছর পর্যন্ত, গেল অর্থ বছর পর্যন্ত। এবং এই আজকে আবার নতুন করে এই আগামী 1 বছরের জন্য এই ট্রেড লাইসেন্স রিনিউ হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে বছরে বছরে কি ট্রেড লাইসেন্স রিনিউ করতে হয়? হ্যাঁ, আমাদের যখন বিজনেস রানিং ছিল 12 সালের আগ পর্যন্ত, তখনও প্রতি বছর বছরে ট্রেড লাইসেন্স রিনিউ করতে হতো। তাহলে এখন দেখেন স্টেট অর্গানোগ্রামে এখন কাগজে কলমে মালিকানা 49 জনের, কিন্তু রিপ্রেজেন্ট করছেন কে? ডেস্টিনি 2000 লিমিটেডকে জনাব জাকির হোসেন কিসলু। তার মানে আমি যেটা আপনাদেরকে এর আগেও অনেকবার বলেছি, এখনও বলছি, যে অ্যাকচুয়ালি ডেস্টিনি 2000 লিমিটেডের স্টেট অর্গানোগ্রাম কেন্দ্রিক অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে এখন মুখ্য ব্যক্তি হচ্ছেন জনাব জাকির হোসেন কিসলু। মাথায় রাখবেন। গেল এটা। এখন দেখেন এই যে ভদ্রলোক জনাব জাকির হোসেন কিসলু, ওনার ব্যাপারে কিছু কথা বলি। এই বিষয়গুলো অনেকেই হয়তো বা আমরা জানি না। ওনারা প্রথম যখন এসে কার্যক্রম শুরু করলেন এবং তলবি সভার মাধ্যমে উনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে যখন কার্যক্রম শুরু করলেন, এমন কিছু থ্রেট এসেছে ওনাকে আলিস সেন্টারের আশেপাশে যেন না দেখা যায়, এরকমভাবে অনেকেই কিন্তু থ্রেট দিয়েছে, রফিকুল আমিন এবং ওনার গং যারা তারা। এবং ওই সময়টায় ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডিস্ট্রিবিউটেড ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামে যারা আছেন, ওনারা কিন্তু সিরিয়াস ভূমিকা পালন করার মাধ্যমে ওই তলবি সভার ডাইরেক্টরদেরকে বা ওই বোর্ডের ডাইরেক্টরদেরকে প্রোটেক্ট করেছেন এবং তাদেরকে অফিসে আসা, অফিসে যাওয়ার ক্ষেত্রে প্রোটোকল দিয়ে অফিসে নিয়ে এসেছেন আবার বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই ছিল মূলত ইতিহাস রফিকুল আমিনের এবং তার গোষ্ঠীর আক্রমণ বা কোনো ঝামেলা যেন না করে সেই ভয়ে। বাট এখন পরিস্থিতি অবশ্য অনেক পাল্টে গেছে, এটা আপনারা হয়তো বা জানেন। তাহলে দেখেন সেই জায়গায় থেকে আজকের পরিস্থিতি যদি বিবেচনা করেন, তখন ট্রেড লাইসেন্স রিনিউ করার পর রফিকুল আমিনের গং এবং বৈশাখী টিভি দিয়ে হামলে পড়েছিল এই বোর্ডের উপর। তো এই বছরের শুরুর দিকে যখন ট্রেড লাইসেন্স আবার রিনিউ করা হলো এবং আজকে যখন আবার রিনিউ হলো, এখন কেন তারা হামলে পড়ছে না? এবং এখন কেন তারা বৈশাখী দিয়ে নোংরামি করছে না?
কারণ এখন আর তাদের এই সুযোগ নাই। কেন সুযোগ নাই? প্রথমত, এই বোর্ডে এখন হাইকোর্ট অ্যাপয়েন্টেড ডাইরেক্টর হিসেবে সবাই আছেন, পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যারা আছেন তারাও এই বোর্ডে আছেন। তো তাদের যে রাষ্ট্রীয়ভাবে নিয়োগকৃত রফিকুল আমিন গংদের যেই বাপ, এদের কারণেই এখন ওনারা আর এটা নিয়ে কোনো নেগেটিভ কিছু প্রচারণাও করতে পারছে না, ইভেন বৈশাখীকে ব্যবহারেরও সুযোগ পাচ্ছে না। বৈশাখী ব্যবহারের সুযোগ তো এমনিও নাই, কারণ এখানে তো তাদের নিয়ন্ত্রণ আর নাই। ইভেন বৈশাখীতে যদি এখন তাদের নিয়ন্ত্রণ থাকতো, তারপরেও কিন্তু তারা এই কাজগুলো, এই ট্রেড লাইসেন্সের বিরোধিতা এখন আর করার সুযোগ তাদের থাকতো না, বিকজ অফ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং প্রত্যেকেই রাষ্ট্রীয় নির্দেশনায় রিক্রুটেড। তো আমি এবার জনাব জাকির হোসেন কিসলু আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। জনাব জাকির হোসেন কিসলু, আপনাকে আমি ব্যক্তিগতভাবেই খুব কাছ থেকে দেখেছি। আপনি অত্যন্ত ভদ্র, নিরীহ এবং খুবই অমায়িক একজন ব্যক্তি। মানে আপনাকে কেউ যদি একটা আঘাত করে, আপনি পাল্টা আঘাত না করে সালাম দিয়ে চলে যাওয়া লোক। কিন্তু এরকম ভদ্র হইলে তো হবে না, কারণ রফিকুল আমিন হইতেছে একটা জাউরা, আর এই জাউরার সাথে আপনি যদি ভদ্রতা দেখান তাইলে আপনাকে কিন্তু মানে ঠিক মতো কাজ করতে দিবে না। এই জন্য আপনাকে আরও সাহসী হইতে হবে। আপনি অবশ্যই সাহসী এবং আপনি অবশ্যই সৎ এবং নিষ্ঠাবান, তবে আপনাকে আরও ডেসপারেটলি কাজ করতে হবে এবং আরও ডেসপারেটলি সাহস নিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে আমরা মনে করি। আর আপনি এখন আর দয়া করে কোনো ভয় পাবেন না। কেন? কারণ 2020 সালে যখন আপনারা তলবি সভা করেন এবং আপনারা প্রথম যখন কার্যক্রম শুরু করেন, তখন রফিকুল আমিনের যে নিরঙ্কুশ ক্ষমতা ছিল এই ডেস্টিনিতে, এখন কিন্তু সেই নিরঙ্কুশ ক্ষমতা নাই, এটা আপনিও ভালো করে বুঝতে পারছেন। আর তাছাড়া 45 লক্ষ লোকের অফিসিয়াল গার্জিয়ান, স্টেট অর্গানোগ্রামের সার্বিক হিসাবে এখন এই 45 লক্ষ লোকের গার্জিয়ান কিন্তু আপনি। অতএব আপনার কাছ থেকে আমরা এখন একটা ডেসপারেট রোল আশা করছি। যেমন ডেসপারেট রোল এই মুহূর্তে জনাব আশরাফুল আমিন প্লে করছেন, এক্স্যাক্টলি এরকম একটা ডেসপারেট রোল জনাব জাকির হোসেন কিসলু আপনার কাছ থেকে আমরা আশা করছি, এবং আশা করছি আপনি আমাদেরকে সেই রকম একটি রোল উপহার দেবেন। কারণ রাষ্ট্রীয়ভাবে কাগজে কলমে ডেস্টিনির মূল লিড এখন আপনাকেই দিতে হবে। সাথে অনেকেই আছেন, মালিক পক্ষের অনেকেই আছেন, আর বিনিয়োগকারী হিসেবে আমরা আপনাকে তো ভরপুর সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব ইনশাআল্লাহ। এবার আসেন আমরা চলে যাই জনাব আশরাফুল আমিনের প্রার্থিতা ঘোষণা যে সভাপতি পদে, সেটা নিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের আসন্ন যে নির্বাচন ডেস্টিনি মাল্টিপারপাসের, সেই আসন্ন নির্বাচনের ক্ষেত্রে ডেস্টিনি মাল্টিপারপাসের জন্য দক্ষ, যোগ্য এবং আমাদের বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পার্সোনালিটি হচ্ছেন জনাব আশরাফুল আমিন। কেন? নাম্বার 1, উনি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন শেয়ার হোল্ডার। নাম্বার 2, উনি রফিকুল আমিনের ভাতিজা হওয়ার কারণে রফিকুল আমিনের ইন্টারনাল টেকনিক্যাল কৌশলগুলো উনি খুব ভালো করেই জানেন, এবং এই কারণে রফিকুল আমিনের ওই কূটনৈতিক যেই চালগুলো, সেগুলোকে মোকাবেলা করে সুন্দরভাবে সামনে এগিয়ে যাওয়ার মতো ডিপ্লোম্যাটিক নলেজ উনি রাখেন। নাম্বার 3, দীর্ঘ একটা সময় উনি ডেস্টিনি মাল্টিপারপাসের সভাপতি হিসেবে ছিলেন ক্রাইসিস শুরু হওয়ার পরে। নাম্বার 4, উনি ডেস্টিনি গ্রুপের চিফ কোঅর্ডিনেটর হিসেবে দীর্ঘ একটা সময় কাজ করেছেন বিধায় এই প্রতিষ্ঠানের ইন্টারনাল কোনাকাঞ্চি সম্পর্কে একটা বেসিক ধারণা উনি রাখেন। নাম্বার 5, ওনার সাংগঠনিক দক্ষতা এবং সামগ্রিক বিষয়ের কারণে অল ডায়মন্ড এক্সিকিউটিভ শেয়ার হোল্ডার এবং পূর্বের যারা ফাউন্ডার ডাইরেক্টর প্রত্যেকেই কিন্তু ওনাকে একজন বোনাফাইড লিডার হিসেবে মনে করেন। এই সার্বিক পরিস্থিতি, এবং নাম্বার 6, লাস্ট ওয়ান যেটা বলবো, উনি হচ্ছেন একজন ডিস্ট্রিবিউটর বান্ধব লিডার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই ডেস্টিনি মাল্টিপারপাসের আপকামিং যে নির্বাচন, সেই নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে আমি ওনাকে সভাপতি হিসেবে সমর্থন দিচ্ছি, এবং আমি ওনাকে ব্যক্তিগতভাবে এই মাল্টিপারপাসের আপকামিং নির্বাচনের সভাপতি হিসেবে দেখতে চাই। এবং আমি আপনাদেরকেও বিনীতভাবে অনুরোধ করব, আমাদের বিনিয়োগের সুরক্ষার স্বার্থে, প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে একটা ফরমেটিভ ওয়েতে আনার স্বার্থে ওনাকে ডেস্টিনি মাল্টিপারপাসের সদস্য হিসেবে নির্বাচিত করার কোনো বিকল্প সেকেন্ড ওয়ান আমাদের হাতে নাই। সেই হিসেবে জনাব আশরাফুল আমিন, আপনার উদ্দেশ্যে এবার কিছু কথা বলছি।
আমরা জানি 2013 সালে একটা ইন্টারনাল কু করে জনাব রফিকুল আমিন আপনাকে এখান থেকে সরিয়ে দিয়েছিলেন। মানে রফিকুল আমিনের বক্তব্য ছিল যে উনি বের হয়ে তারপর ব্যবসা করবেন, আর আপনার বক্তব্য ছিল যে না, আমরা বিজনেসটা কন্টিনিউ করব, পাশাপাশি আইনি প্রক্রিয়া চলবে। আপনার সাথে তখনই ওনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যখন তৈরি হয়, এবং তখনই কিন্তু উনি আপনাকে একটা কৌশলগত ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি করে আপনাকে সরে যেতে বাধ্য করেন, এবং তৃণমূলে আপনার নামে একটা মিথ্যা অপবাদ দেন, যা অর্থ আত্মসাতের অপবাদ দিয়ে আপনাকে সরে যেতে বাধ্য করেন। এটা আমরা জানি। তো তখন আপনি সরে গিয়েছিলেন কারণ তখন রফিকুল আমিনের একটা নিরঙ্কুশ গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং ডেস্টিনি গ্রুপে তার নিরঙ্কুশ কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ ছিল, এই কারণে। কিন্তু এখন আপনাকে কিন্তু আর সরে যেতে হবে না। কেন? কারণ ডেস্টিনি গ্রুপে এখন রফিকুল আমিনের নিরঙ্কুশ জনপ্রিয়তা নাই, নিরঙ্কুশ গ্রহণযোগ্যতাও নাই, নিরঙ্কুশ নিয়ন্ত্রণও নাই, কিছুই নাই। আমি এটা নিয়ে আলোচনায় আসবো একটু পরে, কেন নাই। তো সেই হিসেবে আপনি এখন দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই, আপনি একদম দৃপ্ত পদে এগিয়ে যান। অতীতে যেভাবে আপনাকে ইন্টারনাল যে কু করে ডিপ্লোম্যাটিক প্রেশার ফেলে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এখন আর সেই সুযোগ কিন্তু রফিকুল আমিনের নাই, এবং সেই নিরঙ্কুশ ক্ষমতাও এখন আর ওনার নাই। সো আপনি দ্ব্যর্থহীন মানে দৃপ্ত পদে আপনি এগিয়ে যান, দৃঢ়ভাবে আপনি এগিয়ে যান। পূর্ণ সমর্থন আমাদের বিনিয়োগকারীদের পক্ষ থেকে আপনার জন্য আছে, এবং আমরা বিশ্বাস করি আপনি যে কথা যে আমাদেরকে দিয়েছেন সেই কথার সাথে আমরা যথেষ্ট কাজের মিলও পাচ্ছি। যেমন আপনি 21 ওয়ার্কিং ডেজের একটা কমিটমেন্ট আমাদেরকে দিয়েছিলেন, তো 21 ওয়ার্কিং ডেজ এখনও যায়নি, এর ভিতরেই কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স নবায়ন করে আপনি আমাদেরকে দেখিয়েছেন, মানে কথায় কাজে মিল রেখেছেন। আশা করছি পরবর্তী যে ধাপগুলো, যেমন ধরেন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের আরজিএসসির আপডেট দেন, আমাদের অডিট বলেন, এজিএম বলেন, এবং মাল্টি লেভেল মার্কেটিংয়ের নীতিমালার ক্ষেত্রে নীতিমালার আলোকে আবেদন এবং লাইসেন্স পাওয়া না পাওয়া অথবা স্টে অর্ডারের মাধ্যমে ব্যবসা শুরু, সব কিছু মিলে আশা করি আপনি কথা কাজে মিল রেখে এগিয়ে যাবেন। আমরা এতটুকুই বলবো যে আপনি ডেসপারেটলি এগিয়ে যান, নো প্রবলেম। অল ডিস্ট্রিবিউটর, হাতে গোনা কিছু দালাল ফালাল ছাড়া, অল ডিস্ট্রিবিউটর ইজ উইথ ইউ, আমরা সবাই আপনার সাথে আছি। তো এবার আসি আমরা আমাদের পরবর্তী পয়েন্টে। আমি সর্বশেষ একটা পোস্ট করেছিলাম রফিকুল আমিনকে নিয়ে। এটা নিয়ে আমি বিনিয়োগকারীদের বিভিন্ন কমেন্ট দেখে আমি অবাক হলাম। অনেকেই বলছেন যে ভাই আপনার তো অনেক সাহস, আপনার তো অনেক কলিজা। আচ্ছা, এখানে সাহসের আর কলিজার কি আছে? আপনার ইন্ডিভিজুয়াল যে এজেন্সি, সেই ইন্ডিভিজুয়াল এজেন্সির ক্ষমতাটা আপনি আগে বোঝেন। দেখেন, আপনি রফিকুল আমিনকে নেতৃত্ব বা লিডার হিসেবে মেনেছেন বিধায় উনি রফিকুল আমিন। একটা কথা আছে, মানলে মান গাছ, না মানলে বাল গাছ। 45 লক্ষ মানুষ ওনাকে মেনেছে, এই জন্য উনি রফিকুল আমিন। এখন 45 লক্ষ মানুষ ওনাকে না মানলে উনি কিছুই না, উনি ধৈর্যা। স্টেট অর্গানোগ্রামটা বোঝার চেষ্টা করেন। স্টেট অর্গানোগ্রামের একটা ইস্যু দেখেন। 5ই আগস্ট এই যে দুপুর 12টায় হাসিনা যখন কোমরের উপরে শাড়ি তুললা হেলিকপ্টার ওইটা পালাইলো, তার 1 ঘন্টা আগেও সে কাউরে বুঝতে দিছে যে সে আসলে পালাইতেছে না। তো রফিকুল আমিনেরও এখন এই অবস্থা। উনি এবং ওনার যেই সংঘবদ্ধ দালাল গোষ্ঠী, এরাও কিন্তু জানে যে এদের কিন্তু আসলে লুঙ্গি তুইলা, কোমর পর্যন্ত লুঙ্গি তুলা পলাইতে হবে, কিন্তু এরা তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাবে, বুঝতে দিবে না। তো এই জন্যই আমি একটু আগে যেটা বলছিলাম যে জনাব জাকির হোসেন কিসলু এবং জনাব আশরাফুল আমিন, আপনাদের বিন্দুমাত্র ভয়ের কোনো কারণ নেই। তাদের ইন্টারনাল প্রবলেম এতটাই প্রকট এবং তাদের ইন্টারনাল প্রবলেম এতটাই দুর্বল যে কোনো মুহূর্তে তারা ওই যে লুঙ্গি তুলে পালাবে, ইয়ার মতো, হাসিনার মতো। মানে তাদের বর্তমান সিচুয়েশন এই পর্যায়ে আছে। কারণ কি, স্টেট অর্গানোগ্রাম তাদেরকে এখন আর কাউন্ট করছে না, বিকজ অফ ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স দিয়ে তার প্রমাণ। ডেস্টিনি মাল্টিপারপাসের নির্বাচনের মাধ্যমেও এখান থেকে একটা সিচুয়েশন তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। আর টুকটাক যে সামগ্রিক লাফালাফি চলতেছে, এটাও ক্লোজ হয়ে যাচ্ছে উইদিন ভেরি শর্ট টাইম। সো তাদের এই কার্যক্রমটাকে এত গুরুত্ব সহকারে বা এত বিশাল থ্রেট মনে করে টেনশনের কিছু নাই। তবে হ্যাঁ, সতর্ক থাকতে হবে, শত্রুকে সবসময় মনিটরিংয়ে রেখেই আমাদের আগে যেতে হবে।
তো আমি যেই কথা বলছিলাম, আপনারা যারা আপনাদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিটা বোঝেন না, আপনাদের ইন্ডিভিজুয়াল এজেন্সির ক্ষমতাকে সেটা বোঝেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি হচ্ছেন পাওনাদার আর রফিকুল আমিন উনি হচ্ছেন দেনাদার। আপনি রফিকুল আমিনকে জি হুজুর করার তো কিছু নাই, ৪৫ লক্ষ গোলাম হওয়ার তো দরকার নাই। বরং আমরা যারা বিনিয়োগকারী আমরা ওনার কাছে টাকা পাবো, আমাদের কথায় উনি ভয়ে কাঁপবে। কিন্তু ওনার এখানে আমাদের সার বা এত ওই যে এই ভয় পাওয়ার তো কিছু নাই। অনেকেই আমাকে বলছেন যে আপনার তো অনেক সাহস, আপনার তো অনেক কলিজা, আপনি এভাবে সরাসরি কথা বলছেন, ভয়ের কি আছে? আমরাই তো সরাসরি কথা বলবো, আমরা বিনিয়োগকারী, আমরা সরাসরি কথা বলবো। আমরা গত 1 যুগ ধরে এই প্রতিষ্ঠানের কাছে অনেক দেনা পাওনা পাই, তারপরেও আমরা প্রতিষ্ঠানের নামে কোনো মামলা করি নাই, আমরা নিউট্রাল হয়ে প্রতিষ্ঠানের পক্ষে যে আছি, এই জন্যই তো আমরা বড় গলায় কথা বলার অধিকার রাখি। আমরাই তো বড় গলায় কথা বলবো, আমরা কথা বলবো, আমরা ভয়ে কাঁপবো কেন? আপনাদের কথাবার্তা অবাক হচ্ছে। আপনার ইন্ডিভিজুয়াল এজেন্সির ক্ষমতাটা বোঝেন। বিনিয়োগকারী যারা আছেন তাদের বলছি, বিভিন্নভাবে কমেন্টে আমাকে যারা বলছেন বা ইনবক্সে বলেছেন যে এত সরাসরি কথা বলেন, আপনারা তো মানে কলিজা সাহস, এগুলো কলিজা সাহসের কিছু না, এগুলো সিম্পল ম্যাটার। ৪৫ লক্ষ মানুষ আমরাই ১২ বছরে রফিকুল আমিনকে উপরে উঠেছি। আবার উনি যখন ডেস্টিনির বিরুদ্ধে চলে গেছে ২০ সালের পরে, এই আমরাই আবার ওনারে ঘাড়ে ধরে নিচে নামাই দিছি। দেখেন না, আগে মানুষ ওনাকে বলতো গুরু গুরু গুরু, এখন কি বলে বাপ মা তুইলে গালাগালি করে। উনি আগে ছিল কি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নেটওয়ার্কার, তো দক্ষিণ এশিয়া থেকে ওনারা আমরা ওয়ার্ল্ডে ইউনিয়নে নামাই আনছি। জি আমরাই। তো আপনার ইন্ডিভিজুয়াল এজেন্সির কি ক্ষমতা সেটা আগে বুঝেন। তো ইন্ডিভিজুয়াল ক্ষমতা না বুঝা আপনি যদি ভয়ে ভয়ে থাকেন তাহলে তো হবে না ভাই। এবার আসেন পরবর্তী একটা পয়েন্টে যাই। আমি গতকালকে আলিস সেন্টারে যাওয়ার পরে বেশ কিছু সিচুয়েশন দেখেছি, যেই প্রেক্ষাপটে আসলে আমার মনে হয় কিছু বিষয় বলা উচিত আমি মনে করি। আমাদের বর্তমান যেই সিচুয়েশন, এই সিচুয়েশনে কিন্তু অনেক ডায়মন্ড এক্সিকিউটিভরা অফিসে আসছেন, অনেক সিনিয়র পিএইচডিরা অফিসে আসছেন। তো এই যে ডায়মন্ড এক্সিকিউটিভ বা সিনিয়র পিএইচডি বা যারা যারা অফিসে আসছেন, ওনাদেরকে আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মতামত, ওনাদেরকে আসলে বসার জন্য একটা স্পেস মনে হয় দেওয়া উচিত। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের গার্জিয়ান হিসেবে জনাব জাকির হোসেন কিসলু আপনার উদ্দেশ্যে বলছি, এবং ডেস্টিনি মাল্টিপারপাস সহ এই সামগ্রিক প্রেক্ষাপটের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন আমাদের শীর্ষ কর্মকর্তা হিসেবে জনাব আশরাফুল আমিন। আপনাদের দুজনের উদ্দেশ্যে বলছি, জনাব জাকির হোসেন কিসলু এবং জনাব আশরাফুল আমিন, আপনাদের প্রতি বিনীত একটা অনুরোধ করছি। সেটা হচ্ছে, আমাদের অনেক ডায়মন্ড এক্সিকিউটিভ এবং আমাদের অনেক সিনিয়র পিএইচডিরা চাকরি ব্যবসা বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ওনারা অনেক সময় কিন্তু সকালে বা দুপুরের দিকে আসতে পারেন না, ওনারা আসেন কিন্তু সন্ধ্যার দিকে। তো সেই ক্ষেত্রে ওই সময় কিন্তু আমাদের আবার অফিস আওয়ার ক্লোজ হয়ে যায়, বিধায় অফিস ক্লোজ করে অনেককে চলে যেতে হয়। তো অনেকেই এসে এই সিচুয়েশনের কারণে কিন্তু অফিসিয়াল কোনো সেট আপে বসতে না পেরে বাইরে নিচে দাঁড়িয়ে চা খেতে হয় বা বিভিন্নভাবে কথা বলে চলে যান। তো সেই ক্ষেত্রে আমাদের এই সিনিয়র ডায়মন্ড এক্সিকিউটিভ এবং সিনিয়র পিএইচডি সহ যারা এখন আসা যাওয়ার ভেতরে আছেন, ওনাদেরকে যদি বসার একটা স্পেস আপনারা করে দেন, সেটা যে কোনো জায়গাতেই হোক, মাহাতাব সেন্টারে হতে পারে, সাহারা সেন্টারে হতে পারে, আলিস সেন্টারে হতে পারে, যে কোনো জায়গাতেই হোক, এই কাজটা যদি আপনারা করে দেন, সেক্ষেত্রে আমার মনে হয় এই যে পিএইচডি এবং ডায়মন্ড এক্সিকিউটিভ যারা আসছেন তারা কিন্তু মূল্যায়িত হবেন, এবং আমাদের আপকামিং যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসগুলোকে সফলতার সাথে বাস্তবায়ন করার জন্য এই সিনিয়র ডায়মন্ড এক্সিকিউটিভ এবং সিনিয়র পিএইচডিদেরকে সঠিকভাবে মূল্যায়নের কিন্তু কোনো বিকল্প নাই। আর এই কাজগুলো যদি করেন তাহলে যে জিনিসটা হবে, আপনারা জানেন আমাদের সামনে যেই আপকামিং নির্বাচন মাল্টিপারপাসের, সেই আপকামিং নির্বাচনের ক্যাম্পেইনের জন্য হলেও কিন্তু আমাদের একটা নেটওয়ার্কের প্রয়োজন বা আমাদের একটা জনগোষ্ঠীর প্রয়োজন। তো এই জনগোষ্ঠী তো অলরেডি আসা যাওয়ার মধ্যে আছে, তো তাদেরকে যদি একটা স্পেস ব্যবহারের সুযোগ আপনারা দেন, মালিক পক্ষে যারা আছেন, বিশেষ করে জনাব জাকির হোসেন কিসলু এবং জনাব আশরাফুল আমিন, আপনাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলছি, যদি এই ম্যানপাওয়ারে যারা আসা যাওয়ার মধ্যে আছেন, এই ম্যানপাওয়ারের এই গোষ্ঠীটাকে যদি একটা বসার স্পেস আপনারা করে দেন, সেই ক্ষেত্রে একটা অর্গানাইজিং অ্যাক্টিভিটিস তৈরি হবে এবং বিনিয়োগকারী হিসেবে সকলেই দেখবেন এই ডায়মন্ড এক্সিকিউটিভ এবং পিএইচডিদের নেতৃত্বে কিন্তু তখন সংগঠিত হবে, এবং তাদের এই সংগঠিত হওয়ার মাধ্যমে
আপনাদের ডেস্টিনি 2000 লিমিটেডের জন্য কিন্তু এটা একটা ফ্রুটফুল অপশন তৈরি করবে। ডেস্টিনি মাল্টিপারপাসের আপকামিং নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ফ্রুটফুল অপশন তৈরি করবে। সো আপনাদের ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম এবং ডেস্টিনি মাল্টিপারপাসের আপকামিং নির্বাচন দুটোকেই ফ্রুটফুল ওয়েতে ইমপ্লিমেন্ট করার স্বার্থেই আমি মনে করি ওনাদেরকে বসার জন্য, বিশেষ করে সিনিয়র পিএইচডি, সিনিয়র ডায়মন্ড এক্সিকিউটিভ এবং অ্যাভারেজ ডিস্ট্রিবিউটরদেরকে বসার জন্য একটা স্পেস মনে হয় যদি করে দেওয়া হয়, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য বর্তমান সময় আসলে এটা আমি মনে করি সময়ের দাবি। তো আশা করি আপনারা বিষয়টুকু গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আর আরেকটা বিষয়ে আমি বলতে চাই, বিশেষ করে শুক্রবার দিনটা আমাদের এই বিশাল যে জনগোষ্ঠী তারা প্রত্যেকেই কোনো না কোনো কাজে জড়িত থাকার কারণে অনেকেই কিন্তু অন্যান্য দিন আসতে পারেন না, কিন্তু শুক্রবার দিনটা কিন্তু তারা ফ্রি থাকেন। সো পার উইক প্রতি শুক্রবার যদি বিনিয়োগকারীদেরকে নিয়ে একটা মত বিনিময় সভার আয়োজন করা হয়, সেটা সেন্ট্রালি বোর্ডের পক্ষ থেকেও হতে পারে, অথবা পিএইচডি বা ডায়মন্ড এক্সিকিউটিভ যারা আসা যাওয়ার মধ্যে আছেন ওনাদেরকেও যদি একটা দায়িত্ব দেওয়া হয়, তাহলে বিনিয়োগকারীদের একটা মত বিনিময়ের সুযোগ পেলে আস্তে আস্তে এই জায়গাটায় কিন্তু একটা বিনিয়োগকারীদের সংঘবদ্ধ গোষ্ঠী তৈরি হবে, যেটা রফিকুল আমিনের ওই দালাল গোষ্ঠীকে প্রোটেক্ট করার জন্য খুবই ইফেক্টিভ একটা ভূমিকা রাখবে। তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে স্টাফ যারা তারা তো 9টা 5টা ডিউটি করে অনেক সময় চলে যায়, তাদেরকে কিভাবে রাখা, এটাও একটা যুক্তিসঙ্গত কথা। আবার আপনারাও বিভিন্ন সময় স্টেট অর্গানোগ্রামের বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দালিলিক কাজে ব্যস্ত থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল অনেকেই আছেন, ওনারা কিন্তু প্রতিনিয়তই অফিসে আসেন। যেমন জনাব আমিনুল ইসলাম আছেন সেন্ট্রাল ফোরামের, ডেস্টিনি সেন্ট্রাল ফোরামের পিএইচডি ফোরামের যিনি সভাপতি, তারপরে জনাব বোরহান শিকদার আছেন, তারপরে জনাব আসাদুল ইসলাম আছেন, তারপর জনাব ওয়াসিম ভুইয়া আছেন, জনাব কামরুল আলম আছেন। এই যে পিএইচডি হিসেবে অনেকেই কিন্তু প্রতিদিন অফিসে আসেন। তো এই ক্যাটাগরির ডিস্ট্রিবিউটর লেভেলের কাউকে যদি আপনারা রেসপন্সিবিলিটি দেন যে ঠিক আছে এই স্পটে আপনারা বিনিয়োগকারীরা সবাই মিলে বসবেন, নিজেদের দায়িত্বে বসবেন, আবার নিজেদের দায়িত্বে ক্লোজ করে চলে যাবেন, সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, আমাদের যারা স্টাফ আছেন ওনারা বিকালে চলে গেলেও আমাদের বিনিয়োগকারী হিসেবে যারা সন্ধ্যার দিকে আসা যাওয়ার মধ্যে আছেন বা আসেন, তারা এসে একটা বসার স্পেস পাবেন। তো সেই ক্ষেত্রে আমাদের বোর্ডের নেতৃত্বে যারা আছেন এবং সার্বিক কার্যক্রমের সাথে আছেন, স্পেসিফিক্যালি ডেস্টিনি 2000 লিমিটেডের অফিসিয়াল গার্জিয়ান হিসেবে জনাব জাকির হোসেন কিসলু, আপনার কাছে এই আবেদনটি করছি, এবং বৈষম্যহীন কর্মসূচির যে উদ্যোক্তা জনাব আশরাফুল আমিন, আপনার কাছেও এই ব্যাপারে আমরা এই আবেদনটুকু করছি। আশা করছি রাষ্ট্রের সামগ্রিক আইনি কাঠামোকে মেনেই প্রতিষ্ঠানের স্বার্থে আপনারা বিনিয়োগকারীদের এই বসার একটা স্পেস তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে সময়োপযোগী একটা সিদ্ধান্ত নেবেন, এবং আশা করছি আমাদের এই আবেদনটুকু আপনারা রাখবেন। এবার আসি ডেস্টিনি মাল্টিপারপাসের সদস্য নবায়নের একটি পয়েন্ট দিয়ে। আপনারা জানেন যে ডেস্টিনি মাল্টিপারপাসের সদস্য নবায়নের সময় কিন্তু আরেকটু বেড়েছে, এবং আমি যদি ভুল করে না থাকি আগামী 23 তারিখ পর্যন্ত ডেস্টিনি মাল্টিপারপাসের সদস্য নবায়নের জন্য আপনারা সরাসরি আলিস সেন্টারে গিয়ে কাজটা করে আসতে পারবেন। যারা এখনও মাল্টিপারপাসের সদস্য পদ নবায়ন করে ভোটার হননি, আমি বলবো আপনারা ভোটার হয়ে যান আমাদের আপকামিং নির্বাচনটাকে সঠিকভাবে সম্পন্ন করার স্বার্থেই। যারা গত নির্বাচনের সময় যারা নবায়ন করেছিলেন তারা 500 টাকা দিয়ে নবায়ন করতে পারবেন, আর যারা এর আগে করেননি তাদেরকে 1000 টাকা দিয়ে এই সদস্যপদ নবায়ন করতে হবে। তো অনেকেই করেছেন, এবং যারা করেননি আমি বলবো 23 তারিখ পর্যন্ত, যেহেতু আমাদের মাল্টিপারপাসের এই কার্যক্রমটাকে নবায়নের ক্ষেত্রে একটা সুযোগ যেহেতু এসেছে, সরাসরি আলিস সেন্টারে যোগাযোগ করে আপনারা কাজটুকু করে নেন। আর প্রোফাইল পিকচারের একটা ব্যাপার বলবো যে অনেকেই এখনও এই প্রোফাইল পিকচারটা পরিবর্তন করেননি। তাই আমি বলবো আপনারা প্রোফাইল পিকচারটা পরিবর্তন করেন। কেন? কারণ আমরা যখন রাষ্ট্রের স্বৈরাচার খেদানোর সময় লাল প্রোফাইলটা দিয়েছিলাম, অনেকে কিন্তু লাল প্রোফাইলটা দেননি। তো যারা লাল প্রোফাইলটা দেননি আমরা কিন্তু তাদেরকে নেগেটিভভাবে দেখেছি যে কী ব্যাপার, তাহলে কি আপনি স্বৈরাচারের বিরুদ্ধে রাষ্ট্র জয়ী হোক এটা চান না? তো আমরা কিন্তু এই প্রোফাইলটা দিয়েছিলাম, সেটার মাধ্যমে কিন্তু আমরা মানুষকে চিনতে পেরেছি। তো অনেকেই দেখলাম এখনও সেই প্রোফাইলটা পরিবর্তন করেননি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহসাই কিন্তু অনেক ভালো ভালো কিছু হয়ে যাবে সামনে ইনশাআল্লাহ। তো প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে এই সংগ্রামকে আপনারা আরও বেগবান করুন, আমাদের ডেস্টিনি মুক্তির এই সংগ্রামকে আরও বেগবান করুন, এই আহ্বান করছি। সোশ্যাল ইফেক্ট বা সোশ্যাল ইম্প্যাক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
আপনারা অনেকেই মনে করতে পারেন যে প্রোফাইল পিকচার চেঞ্জ করে কি হবে, চেঞ্জ করেন, অনেক কিছুই হবে ইনশাআল্লাহ। অলরেডি অনেক কিছু হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর সংগঠনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দেখেন, অনেস্টলি স্পিকিং, ডোন্ট টেক ইট আদারওয়াইজ অ্যান্ড ডোন্ট মাইন্ড। যারা সংগঠনে আছেন, যেমন ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর সেন্ট্রাল কমিটি কি এখন আছে? থাকলে একটু তালিকা দেন, আমরা একটু দেখি। কান্ট্রি ওয়াইজ কোনো সেট আপ কি এখন আর আছে উল্লেখযোগ্য? ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের সেন্ট্রাল কমিটি আছে? ডেস্টিনি ডিস্ট্রিবিউটর এই যে ডিডাফের সেন্ট্রাল কমিটির তালিকা আছে? থাকলে দেন, আমরা একটু দেখতে চাই কারা কারা সেন্ট্রাল কমিটিতে আছেন। তারপরে সেঞ্চুরি প্লাস কোনো সেন্ট্রাল কমিটি আছে? তারপরে বিল ডেস্টিনির সেন্ট্রাল কমিটি বা গো ডায়মন্ডের সেন্ট্রাল কমিটি, এই যে এইসব যে সংগঠনগুলো, আসলে দেখেন, আপনি ধরেন গাড়ির পিছনে যে একটা স্পেয়ার হুইল রাখেন, কেন? এটা গাড়ির মূল চাক্কা না, কিন্তু এটা হলো আপনি ধরেন যাত্রাপথে হঠাৎ কোনো জায়গায় চাক্কা নষ্ট হয়ে গেছে, আপনি তখন স্পেয়ার হুইলটা লাগাই আপনি গন্তব্যে যান। যাওয়ার পরে আপনি কিন্তু ওই চাক্কাটা চেঞ্জ করে আবার আসল চাক্কা লাগাই ফেলেন। তো 2012 সালের পর ডেস্টিনির চাক্কা নষ্ট হয়ে যাওয়ায় এই সংগঠনগুলো ছিল ওই স্পেয়ার হুইলের মতো। ওই স্পেয়ার হুইলগুলো দিয়ে আমরা একটা যাত্রার সর্বশেষ গন্তব্যে পৌঁছাচ্ছি মাত্র। তো সর্বশেষ গন্তব্যে পৌঁছার পর পূর্বের যে চেইন অফ কমান্ড ডেস্টিনি 2000 লিমিটেড, সেই পূর্বের চেইন অফ কমান্ডিতে সকল কার্যক্রম পরিচালিত হবে। তাহলে আপনাদের এই গত এক যুগের শ্রম সময় কি বৃথা যাবে? না, যাবে না, যদি আপনারা সঠিকভাবে এখন সঠিক লিয়াজোটা করতে পারেন। আমি বারবার বলছি সংগঠনগুলোর উদ্দেশ্যে, আপনারা আপনাদের ব্যানারগুলোর প্রতি সম্মান রেখেই বলছি, অবশ্যই গত এক যুগের শ্রম সময় মেধা অর্থের ভিত্তিতেই আজকের ডেস্টিনি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা সঠিকভাবে লিয়াজোটা যদি করতে না পারেন এই মুহূর্তে, তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে স্বীকৃতিটা আদায় করতে নিতে পারবেন না। তো নতুন মুরব্বীদের সাথে আপনাদের লিয়াজোটা করেন, ডেস্টিনির হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সাথে লিয়াজো করেন, ডেস্টিনি মাল্টিপারপাসের বর্তমান যে কমিটি এবং সামনে যে কমিটি হতে যাচ্ছে তাদের সাথে লিয়াজো করেন, আলিস সেন্টার কেন্দ্রিক লিয়াজো করেন। এবং সামগ্রিক যেই প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ক্ষমতা সবসময় পরিবর্তনের দাবি করে, তো ক্ষমতারও পরিবর্তন হয়। ডেস্টিনি মাল্টিপারপাসের বলেন, ডেস্টিনি 2000 লিমিটেডের বলেন, এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। ওই যে বঙ্গবন্ধুর মতো বলতে হয় যে আপনারা রিয়েলিটি মাইনে নেন, রিয়েলিটি মাইনে নেন, আপনারা সব জায়গায় সমন্বয় করেন, আদারওয়াইজ আপনাদের গত এক যুগের শ্রম সময় মেধা অর্থের সঠিক স্বীকৃতি পাওয়াটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। যাই হোক, শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদেরকে বারবারই আমি বলতেছি, কারণ একসাথে অনেকদিন পথ চলছি, তো এই কারণে শুভাকাঙ্ক্ষী হিসেবে বলা। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু কথা দিয়ে শেষ করে দিব। বিনিয়োগকারী যারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন তো ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স রিনিউয়ের কাজ কিন্তু ধারাবাহিকভাবে হচ্ছে। এখন আর কেউ বাধা দিচ্ছে না, বাটপাড়া গোষ্ঠীও বাধা দিচ্ছে না, দেওয়ার তাদের মুরদও নাই, কারণ এটা হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং এই বোর্ডের রাষ্ট্রীয়ভাবে তাদের কিছু বাপ বসা, এই কারণে এখানে আর তারা এখন আর ফেজলামি করবে না। নাম্বার 2, ডেস্টিনি মাল্টিপারপাসের এখন এই যে ট্রান্সপারেন্ট অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে আরেকটা দক্ষ এবং যোগ্য নির্বাচক ব্যবস্থাপনা কমিটি ইনশাল্লাহ আমরা উপহার দেব ডেস্টিনি গ্রুপকে। তাহলে এই যে প্রথম ধাপ ডেস্টিনি 2000 লিমিটেডের অ্যাক্টিভিটিস এগিয়ে যাচ্ছে, দ্বিতীয় ধাপ ডেস্টিনি মাল্টিপারপাসের অ্যাক্টিভিটিস এগিয়ে যাচ্ছে, তৃতীয় ধাপ বৈষম্যহীন কর্মসূচির সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে। সমস্ত কিছু যদি আপনি ইভালুয়েশন করেন, আপনি দেখবেন দিনকে দিন এই কার্যক্রম কিন্তু গতিশীল হচ্ছে আর গতিশীলই হচ্ছে। সো এই কার্যক্রমটাকে আরও গতিশীল করার লক্ষ্যে বিনিয়োগকারী হিসেবে সর্বোচ্চ ভূমিকা রেখে ওনাদেরকে সহযোগিতা করেন। পাশাপাশি যারা যেই কাজগুলোই করছে তাদের প্রত্যেককে সেই কাজগুলোর ক্ষেত্রে বাধা না দিয়ে শুধু মনিটরিংয়ে রাখেন। যেমন ধরেন এই যে শৈশ সাহেব কী লাইভ করে সেটাও দেখেন, হাসান সাহেব কী লাইভ করে সেটাও দেখেন, সিরামনির কী লাইভ করে সেটাও দেখেন, বৈষম্যহীন কর্মসূচিতে যারা আছেন তারা কি করছেন সেটাও দেখেন। যেই কার্যক্রমই করছে সবগুলোই দেখেন এবং সঠিক ফরম্যাটের ক্ষেত্রে রাষ্ট্রের যেই ডিমান্ড বা রাষ্ট্রের যেই ফরম্যাট সেই ফরম্যাট ফলো করেন। আশা করি समझदार के लिए इशारा ही काफ़ी है। আপনারা 45 লক্ষ বিনিয়োগকারী যারা অবশ্যই समझदार, তো সেই ফরম্যাট সেই বিষয়গুলো মাথায় রেখেই আপনারা এগিয়ে যাবেন এই প্রত্যাশা করছি। আর যখনই সময় সুযোগ পান আলিস সেন্টার কেন্দ্রিক অ্যাক্টিভিটিসে সশরীরে উপস্থিত হয়ে নিজের চোখে এসে বিভিন্ন কার্যক্রম দেখে যাওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নেক্সট লাইভে আমরা আরও কিছু বিষয়ভিত্তিক
কার্যক্রম নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।